আমাদের এখানে যে বন্দি বিনিময় চুক্তি আছে সেই চুক্তির অধীনে তো 3 বার তার কাছে ফেরত চেয়েছে। অবশ্যই নেগোসিয়েশনটা ভারত বাংলাদেশ সরকারের সাথে করবে। নিরাপদ প্রত্যাবর্তন বলতে বোঝায় অনেক কিছু। শেখ হাসিনা যে আসবেন, উনি ডিসেম্বর টাইম দিয়েছেন, উনি কি হুট করে ঢুকে যাবেন তা তো আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস হয় না। কারণ এখানে আসার ক্ষেত্রে বহির্বিশ্বের হাত আছে। এখানে উনি নিজের ইচ্ছা করলে যে চলে আসতে পারবেন, সেটা যেমন আমরা মানে প্র্যাকটিক্যাল মনে করছি না, তেমনি উনি এসে আগুনে ঝাঁপ দেবেন সেটাও আমার কাছে বিশ্বাসযোগ্য না। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, এই পুরনো প্রবাদটি কি আরও একবার সত্যি হতে চলেছে, নাকি এটি কেবলই রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার এক নতুন কৌশল? 24 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা এবার ঘোষণা দিয়েছেন আগামী ডিসেম্বরেই তিনি দেশে ফিরবেন। শুধু তাই নয়, রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে তিনি আদালতে আত্মসমর্পণ করতে চান। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইতিমধ্যেই মানবতাবিরোধী অপরাধের মামলায় তার মৃত্যুদণ্ডের রায় হয়েছে। বর্তমান সরকার ও জুলাই আন্দোলনের নেতারা বলছেন শেখ হাসিনা দেশে ফিরবেন ঠিকই, তবে তার রাজনীতি করতে নয়, বরং ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। অন্যদিকে আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া এবং দলটির শীর্ষ নেতাদের আত্মগোপনে থাকার এই ভঙ্গুর বাস্তবতায় শেখ হাসিনার এই আহ্বানকে দলের ভেতরে অনেকেই দেখছেন কেবলই কর্মী চাঙা করার কৌশল হিসেবে। এর পাশাপাশি যোগ হয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ কূটনীতি এবং দেশের অভ্যন্তরীণ উগ্রবাদী তৎপরতার নতুন শঙ্কা। আসলেই কি ডিসেম্বরে ফিরছেন শেখ হাসিনা? তার এই ঘোষণার নেপথ্যে দিল্লির মনোভাব কেমন? আর বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর সুযোগ কতটা? এসব নিয়ে আজ আমরা কথা বলবো। দর্শক, আমি ফারনাজ জয়ী, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আমার ডান দিক থেকে পরিচয় পর্ব শুরু করছি। আছেন আনিস আলমগীর, সিনিয়র সাংবাদিক। আমার সর্বডানে আছেন MA আজিজ, সিনিয়র সাংবাদিক। দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব MA আজিজ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি আমরা রয়টার্সের প্রতিবেদনে দেখলাম, ডিসেম্বরে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন শুরুর আগে এই সিনিয়র সাংবাদিক এই যে শব্দটা আপনারা বলেন, এটা নিয়ে অনেকে ট্রোল করে। মনে সিনিয়র সাংবাদিক কি? আজিজ সাহেব এডিটর ছিলেন, আমি নিজেও এডিটর ছিলাম। যারা ট্রল করে রাস্তার টোকাই কতগুলো, এরা সিনিয়র সাংবাদিক মনে করে যে নতুন করে গজিয়েছে কেউ। ওদের উদ্দেশ্যে কোনোদিন একদিন একটু বলে দিয়েন। নিশ্চয়ই আমরা করব। যে আলোচনায় আমরা ছিলাম, জনাব MA আজিজ, রয়টার্সের প্রতিবেদনে আমরা দেখলাম ডিসেম্বরে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন শেখ হাসিনা। এটি কি আসলে ডিসেম্বরে ফেরার ঘোষণা শুধু ভাঙা আওয়ামী লীগকে চাঙ্গা করার শেষ রাজনৈতিক কৌশল? এটা আমার বিবেচনায় যেটা নির্মোহভাবে বলার দরকার সেটাই বলবো, কারণ অনুমান অনেক কিছুই করা যায়। আপনি ধরেন শেখ হাসিনা বেশ কয়েকটা মিডিয়ায় সাক্ষাৎকার দিয়েছে, রিপোর্টার কোথায়? 1, 2 হচ্ছে তার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে বোন, তার নেতা কর্মী ভারতে অনেকেই আছে আশ্রয় নিয়ে। কারোর সাথে কোনো ছবি দেখেছেন, কোনো অডিও ভিডিও কিছু দেখেছেন? দেখেন নাই। তাহলে এটাও তো হয়, ভারতে কিন্তু অনেক মিডিয়া আছে, কিন্তু আবার গদিয়ে মিডিয়াও বলা হয়। রয়টারের ক্ষেত্রে ভিন্ন, কিন্তু অনেক ইন্টারভিউ দিয়েছে। হয়তো রয়টার ম্যানেজ করে সরকারের তরফ থেকে এটা একটা দিতে আলোচনায় থাকার জন্য দিতেও পারে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে একটা, তিনি যদি সত্যি আসতে চান তাহলে তার তো আমাদের এখানে যে বন্দি বিনিময় চুক্তি আছে সেই চুক্তির অধীনে তো 3 বার তার কাছে ফেরত চেয়েছে। ভারত তাকে ফেরত দিতে পারে। আরেকটা হতে পারে তার তো পাসপোর্ট নাই, এবং যে নেতৃবৃন্দ সহ আসবে তাদেরও পাসপোর্ট নাই। তাহলে সরকারের কাছে আপনার ট্রাভেল পাস চাইতে হবে, কারণ সরকার তো চাই ফেরত, তো তার ট্রাভেল পাস নিয়ে আসবে। এখন আমার বক্তব্য হচ্ছে আসলে কি হবে? আসলে আপনার একটা মামলায় তার মৃত্যুদণ্ড দেওয়া আছে, তাহলে তাকে মামলা ফেস করতে হবে, এবং অন্যদের বিরুদ্ধে মামলা আছে, মামলা ফেস করতে হবে। এখন মামলা ট্রাইব্যুনালে, ট্রাইব্যুনাল ওনারই করা। ট্রাইব্যুনাল আর CRPC মামলা এক না। ট্রাইব্যুনালে অডিও ভিডিও, পেপার ক্লিপিং, টেলিফোনি বক্তব্য, সব ধরনের
আবার রাজসাক্ষী সব ধরনের সাক্ষী গ্রহণযোগ্য। সুতরাং ট্রাইব্যুনালের রায় থেকে বাঁচানো, কাউকে যদি জেল দিতে চায় ট্রাইব্যুনালের কেস যদি নিয়ে যায় সেখান থেকে ছাড়া পাওয়া খুব মুশকিল। সুতরাং তিনি কি এই রিস্ক নেবেন কিনা? তো এখন ধরেন ভারতে তিনি অতিথি হয়ে আছেন। আপনি দেখেন তো যত আওয়ামী লীগের নেতারা ভারতে আছে এখন তো পুশিন করা হচ্ছে। আওয়ামী লীগের নেতারা বাংলাভাষী মুসলমান না, একটা পুশিন করতেছে, অর্থাৎ তারা অতিথি, ওখানের অতিথি। সুতরাং এখানে যে প্রত্যর্পণ চুক্তি আছে সেটা তো আবার ব্যাখ্যা আছে, সেটা আমি লিখেছি 9 নম্বর ধারায় আছে, যদি যে দেশে কেউ পালিয়ে যাবে বা কোনো কারণে যাবে তার বিরুদ্ধে যদি মামলা থাকে, সে যদি বিবেচনা করে এই মামলাটাকে তাকে তার অনিচ্ছাকৃত আইনের বাইরে গিয়ে তাকে দণ্ডিত করা হতে পারে, তাকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হতে পারে, সে দেশ নাও দিতে পারে, রাজনৈতিক উদ্দেশ্যে যদি বিচার হয় এরকম মনে হয়। চুক্তির বিষয়ে ভারত সেভাবে কোনো জবাব দেয়নি, তারা শুধু বলেছে তারা চিঠি পেয়েছে। হ্যাঁ, চিঠি দিয়েছে, তারা দিবে না। তারা কারণ হচ্ছে যে তারা তো পুরা রাজনৈতিক দল বৈঠক করে, আগে সংসদীয় কমিটি, পরে সব রাজনৈতিক দল বসে তাকে ওখানে আশ্রয় দিয়েছে। এর আগে 15ই আগস্টের গেছিল না, জার্মান হয়ে ভারতেই ছিল তো দীর্ঘদিন, ভারতেই। কিন্তু হঠাৎ শেখ হাসিনার এই বক্তব্যের পেছনে ভারতের মনোভাব যদি আমরা বুঝতে চাই, সেটা কিভাবে দেখছেন? ভারতের পেছনে কোনো প্রচ্ছন্ন সবুজ সংকেত রয়েছে কিনা? থাকতে পারে, কারণ ভারত তো তাকে অতিথি হিসেবে রাখছে। ভারত তো বরাবরই শেখ হাসিনার পক্ষে অবস্থান আছে। না, তো প্রত্যর্পণ আমাদের যে বন্ধু বিনিময় চুক্তি আছে, শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন আপনার অনুপ চেটিয়াকে ফেরত দিছি না আমরা। আবার ওখান থেকে ভারত থেকে আসাম থেকে জেএমবির অপারেটররা ছিল তাদের ফেরত আনছি তো, বন্ধু বিনিময় চুক্তি হয়েছে তো, কাজ হয়েছে তো, এবারে হচ্ছে না। কারণ তার মানেই হচ্ছে ভারত যদি কোনো ধরেন সরকারের সাথে বা ভিন্ন প্রসেসে বা আমাদের যে ধরেন এখন আমেরিকা আছে, চীন আছে, ভারত আছে, এখানে তো এই ভূ রাজনৈতিক একটা আচরণ তো আছে তাদের। যদি তারা ভারত যদি কোনোভাবে কোনো কিছু করতে পারে, হয়তো তাকে হাসিনাকে ফেরত দিতে পারে, সেটা নেগোশিয়েট করতে হবে সরকারের সাথে, ছাড়া তো আর নেগোশিয়েট হবে না। কারণ ট্রাইব্যুনালের যে প্রধান বিচারক, যে কি বলে তাকে যেন পদ, চিফ প্রসিকিউটর, তিনি তো বলছে যে আবার নতুন করে তদন্ত হচ্ছে তার ব্যাপারে, আওয়ামী লীগের ব্যাপারে তদন্ত হচ্ছে এবং তদন্ত শেষ পর্যায়ে আওয়ামী লীগও তো নিষিদ্ধ হতে পারে যা মনে হচ্ছে। তো সরকার এখন ধরেন এগিয়ে যাচ্ছে, কিন্তু আপনি যেটা প্রথমে বললাম রাজনীতিতে শেষ কথা নাই। এখন যদি তলে তলে নেগোসিয়েশন হয় সেখানে তো আমাদের কিছু বলার নেই। নেগোসিয়েশন বলতে কার সাথে কার নেগোসিয়েশন বোঝাচ্ছেন? না, অবশ্যই নেগোসিয়েশনটা ভারত বাংলাদেশ সরকারের সাথে করবে। ধরেন সরকার প্রধান বা সরকারের সাথে হবে, সরকারের সাথে হয়ে তো কেস হয়েছে। ধরেন ভারত কেন নেগোসিয়েশন করবে? এখানে ভারতের স্বার্থ কি? ভারতের স্বার্থ যে ভারত শেখ হাসিনা বিশ্বস্ত, অনেকগুলো চুক্তি করেছে, সেই চুক্তি আলোচনা নেই, আমরা জানি না কি চুক্তি করেছে। ধরেন আমি একটা লেখা লিখছি যে তারা আপনার ট্রান্সশিপমেন্ট চুক্তি ভারত ইউনিলাটারালি বাতিল করেছে, কিন্তু ট্রানজিটের নামে একটা করিডোর নিছে। আমি লিখছি যে ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে, করিডোর কি হবে প্রশ্নবোধক, এটা কেউ ছাপে নাই। তো এখানে কি গণমাধ্যমকে কেউ ছাপতে না করে নাই, তারা মনে করছে ভারতকে বিরাগ বাজানো হতে চায় নাই। এরকমই ভারত তো আমাদের যাই বলেন আমাদের কাছে তো পরাশক্তি, সে পরাশক্তি না হলেও আমাদের কাছে 3 দিক জুড়ে আছে। ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন চলছে, একমাত্র ভিসা ছাড়া কিছু তো ওপেন হয় নাই এখনো। অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে টানাপোড়েন ছিল, দি হিন্দুস লিখেছে যে ভারতের খুব পরামর্শমূলক বক্তব্য লিখেছে যে বাংলাদেশের সাথে যে সব ইস্যু নিয়ে, পানির বিষয় নিয়ে, বাণিজ্য নিয়ে, পুশিন নিয়ে যেসব সমস্যা আছে এগুলো আলোচনা করে সমাধান করা উচিত। তো এইভাবে যদি পুশিন ঠেলাঠেলি করে টানাপোড়েন রাখে, তাই বলেওছে দক্ষিণ এশিয়ার একটা দেশের সাথে ভারতের সম্পর্ক নাই। এই জন্য বলছি যে ভারত যদি এখন তলে তলে সরকারের সাথে আলাপ করে আপোষ করতে পারে, আমেরিকা আছে, ধরেন চীন আছে, চীন হয়তো হেল্প করবে না, কিন্তু আমেরিকা তো ভারতের পক্ষে হেল্প করতেও পারে, বলা তো যায় না। তো সেক্ষেত্রে যদি এও হয়
অনেকের কেস তো মামলা হয়েছে না, কন্ডেম সেল থেকে এসে এখন এমপি আছে এই পার্লামেন্টে, কন্ডেম সেল থেকে মুক্তি পায়, বুঝছেন? ফাঁসি হয়ে সে কন্ডেম সেলে ছিল, সেখান থেকে রিলিজ হয়ে এমপি আছে। তো শেখ হাসিনা মৃত্যুদণ্ড হয়েছে, এখনো তো কন্ডেম সেলে যায় নাই, সে পালা আছে, তারা মাফ করে দিল। কি করবেন আপনার, কি করবেন? অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব এম এ আজিজ। জনাব আনিস আলমগীর, যেমনটি শেখ হাসিনা বলেছেন দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন তিনি। অন্যদিকে দেশের রাজনৈতিক প্রতিক্রিয়া যদি আমি তুলে ধরি, নাহিদ ইসলাম বলেছেন দেশে শেখ হাসিনা ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই। এই বাস্তবতায় পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতারা কি আসলে আত্মসমর্পণের ঝুঁকি নিতে রাজি হবে? সবকিছু নির্ভর করছে শেখ হাসিনার প্রত্যাবর্তনটা কিভাবে হবে। উনার প্রত্যাবর্তন যদি নিরাপদ হয় তাহলে এটার উপর নির্ভর করছে ওনার সঙ্গে অন্যান্য রাজনৈতিক নেতাকর্মী যারা বিদেশে পলাতক আছেন বা আশ্রয় নিয়ে আছেন তারা আসবেন কিনা। নিরাপদ প্রত্যাবর্তন বলতে কি বোঝাচ্ছেন? নিরাপদ প্রত্যাবর্তন বলতে বোঝায় অনেক কিছু। শেখ হাসিনা যে আসবেন, উনি ডিসেম্বর টাইম দিয়েছেন, উনি কি হুট করে ঢুকে যাবেন তা তো আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস হয় না। কারণ এখানে আসার ক্ষেত্রে বহির্বিশ্বের হাত আছে। এখানে উনি নিজের ইচ্ছা করলে যে চলে আসতে পারবেন সেটা যেমন আমরা মানে প্র্যাকটিক্যাল মনে করছি না, তেমনি উনি এসে আগুনে ঝাঁপ দেবেন সেটাও আমার কাছে বিশ্বাসযোগ্য না। কারণ উনি যদি আসেন তাহলে আমরা এখানে তিনটা বিষয় খেয়াল করতে পারি। প্রথমত ওনার নিরাপত্তা, উনি নিরাপত্তা কতটুকু ভোগ করছেন। যে বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে আনার কথা বলা হচ্ছে, সেই আইনি অবস্থান হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে 2010 সালে সই হওয়া এই চুক্তির অনুচ্ছেদ 6 ক্ষয়ে পরিষ্কারভাবে বলা আছে যাকে স্থানান্তর করা হবে তার উপর যেন মৃত্যুদণ্ড বা ফাঁসির আদেশ না থাকে। তাহলে আপনি যেই চুক্তির অধীনে আনতে চাচ্ছেন তাকে, সেই চুক্তিতেই তো বলা আছে যে ওনার যদি মৃত্যুদণ্ড থাকে আপনি আনতে পারবেন না। তাহলে এখন উনি কিভাবে আসবেন? তাহলে সরকারের সাথে একটা নেগোসিয়েশনের বিষয় থাকে, হয় সরকারের সঙ্গে ওনার আলোচনা হচ্ছে, উনি এসে আইনের মুখোমুখি হবেন। আরেকটা হচ্ছে তৃতীয় কোনো দেশ এখানে নেগোসিয়েশন করছে কিভাবে তাকে এখানে পাঠানো যাবে। এই সব মানে এগুলোর উপরে নির্ভর করছে। আর উনি যদি এসেই যান তখন এটা দেখা যাচ্ছে যে একটা তিনটা বিষয়ে আমি তখন গুরুত্ব দিই। একটা আইনের শাসনের একটা পরীক্ষা হবে, যে বর্তমানে যে বদনামটা সরকারের বিরুদ্ধে করা হচ্ছে বা ইউনুস যে আইন না, যে বিচার প্রক্রিয়া ইউনুস যেটা করে দিয়ে গেছে, সেখানে আসামি যারা তারা বলতে পারছে যে তারা যথাযথ বিচার পায়নি। যে আদালতের কাছে তারা রায় হয়েছে সে আদালত নিরপেক্ষ ছিল না, একচোখা ছিল, এবং আসামিদের তো কোনো কথা বলার সুযোগই ছিল না। সেখানে এমন এক পরিবেশ তৈরি হয়েছে। এখন তারা বলতে পারে যে তারা তো পালিয়ে আছে, তো পালিয়ে থাকা লোকদের আইনজীবী যারা থাকে সে সমস্ত প্রক্রিয়াগুলো যে অনুসরণ করা, সেগুলো ইউনুসের আমলে যথাযথ হয়েছে বলে মানুষ মনে করে না। সো এই বিচার নিয়ে এক ধরনের প্রশ্নবোধক রয়ে গেছে। তো সেই জায়গায় এখন যখন উনি আসবেন তখন 1 মাস পরে ওনার আপিল করার কথা থাকলেও আইনি কারণ আমরা জানি যে এটা পরেও করা যায়, করেছে বাংলাদেশে, এরকম নজির রয়েছে যে আপনি সঙ্গে সঙ্গে এসে করেন নাই, সেরকম নজির রয়েছে, পরেও করেছে। আইন তখন নিজের ব্যাখ্যা নিজের মতো দেয় সুবিধা অনুযায়ী। সো সেই সুবিধা অনুযায়ী শেখ হাসিনা যদি এসে আত্মসমর্পণ করে তখন আইনের শাসনের একটা পরীক্ষা হচ্ছে, ওনার প্রতি কী ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, রায়টা কিভাবে হচ্ছে, পর্যালোচনা কিভাবে হচ্ছে, সেগুলো একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে রাজনৈতিক একটা পুনর্বিন্যাসের একটা ঘটনা ঘটতে পারে। যে রাজনীতি এখন যেভাবে আছে, এনসিপি জামাত এক দল হয়ে আছে, তারপর বিএনপি, এটা কি ওনার আশাটা কতটুকু ওয়েলকাম করছে বা ওয়েলকাম করে না সেগুলোর উপর নির্ভর করছে। বহিঃশক্তির চাপ কিভাবে আছে, দেশের মধ্যে রাজনৈতিক উত্থান পতন যেটুকু মানে এটাকে পুনর্বিন্যাস বলবো আমি, রাজনৈতিক একটা পুনর্বিন্যাসের সম্ভাবনা আছে। তখন শেখ হাসিনা কোন দিকে থাকবেন, তার দিকে কে থাকবে, তার দিকে থাকবে না কে, সেগুলো ইন্টারন্যাশনাল লবি মিলিয়ে এক ধরনের ঘটনা ঘটতে পারে। আরেকটা হচ্ছে সংঘাতের ঝুঁকি, এরা কেউ তার সঙ্গে কারো হবে না, এক ধরনের সংঘাতের ঝুঁকি রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে তৈরি হবে। সেটা হচ্ছে আওয়ামী লীগ একদিকে, অন্যেরা একদিকে। সেই সংঘাতের ঝুঁকি এখন যে মাত্রায় আছে,
এখন যে মাত্রায় বাক স্বাধীনতা হরণ করা হয়েছে এবং বিরোধী দলীয় নেতাকর্মীরা জেলে আছেন এবং মামলায় জামিন পাওয়ার পরও জামিন থেকে বেরোতে পারেন না, এই যে নানা অভিযোগ এবং সরকারি দলের বিরুদ্ধে বা ইউনূস সরকারের বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেটা যে এখনো চলমান রয়েছে, তো এই প্রেক্ষিতে যে বাংলাদেশে যে আরেকটা গৃহযুদ্ধ দেখবে না সেটারও আমরা কেউ ফেলে দিতে পারি না, কারণ দেয়ালে যখন পিঠ ঠেকে যায় তখন আপনার প্রতিপক্ষ কী করবে আপনি জানেন না। সো রাজনৈতিকভাবে পুরো বিষয়টা এখন এমন এক পর্যায়ে চলে গেছে যে রাষ্ট্র কি স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় যাবে নাকি আরও বিভাজন তৈরি হবে এখানে, সেই প্রশ্নগুলো রয়ে যাচ্ছে। ডিসেম্বর তাহলে শুধুমাত্র একটা সময় নয়, আমাদের রাজনীতির জন্য একটা বিরাট পরীক্ষা আমি মনে করি। কিন্তু যেমনটি বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, এটা তো শেখ হাসিনা ঠিক করবেন না, তিনি কিভাবে আসবেন, তিনি কাদেরকে নিয়ে আসবেন, আত্মসমর্পণ করবেন কি করবেন না এটা ঠিক করতে হবে বাংলাদেশ সরকারকে। বাংলাদেশ সরকার এটা নিয়ে কথা বলবে দিল্লির সঙ্গে, এখানে আর কোনো পক্ষ নাই। কিন্তু বর্তমান বাস্তবতায় যদি আমরা বাংলাদেশ ভারত কূটনৈতিক বাস্তবতাটা বুঝতে চাই, সেটি কি আসলে সহায়ক ভূমিকা পালন করবে? করতেও পারে রাজনীতি, আমি তো বলছি তৃতীয় পক্ষ এখানে ভূমিকা রাখবে। নাহিদ ইসলাম রাজনৈতিক নেতা, উনি যা ইচ্ছা তা বলতে পারেন, ওনাকে এখানে লাগাম দেওয়ার কেউ নেই, কারণ ওনার ওই স্বাধীনতা রয়ে গেছে, উনি সংসদ সদস্য। কিন্তু বাস্তবতা হচ্ছে যে শেখ হাসিনার বিষয়ে যদি কথা বলতে হয়, এখানে ভারত চলে আসতেছে, এখানে বহির্বিশ্ব চলে আসবে, এখানে রাজনৈতিক বিবেচনায় অনেক কিছু আসবে। এখানে ওনার বিরুদ্ধে সাজা হয়ে গেছে, উনি এসে জেলে ঢুকে যাবেন, পরের দিন ফাঁসি দিয়ে দেওয়া হবে, এরকম চিন্তা আমরা করতে পারি, মনের সুখে করতে পারি, কিন্তু বাস্তবতায় তো সেটা আমরা দেখি না যে এরকম হবে। তারেক রহমানের বিরুদ্ধে যখন মামলা হয়েছিল, সাজা হয়েছিল, আওয়ামী লীগের লোকজন এরকম স্বপ্ন দেখতো যে তারেক রহমান আসলেই তাকে ধরে সঙ্গে সঙ্গে জেলে দিয়ে দেবেন, এরকম করবেন। তারেক রহমান তো আসেননি। এখন শেখ হাসিনা আসতে চাচ্ছেন, আসতে চাওয়ার মধ্যে তো অনেক কিছু চ্যালেঞ্জ। এই যে তাকে যে বলা হলো এতদিন পালিয়েছিলেন, তাই না, সবাই তো বললেন যে পলাতক, এই কথা তো আমরা সবাই বলছিলাম যে শেখ হাসিনা, তাদের দলের থেকে বলা হয় যে রাষ্ট্র কর্তৃক তাকে সেফ জোনে পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে সবাই বলে যে শেখ হাসিনা পলাতক ছিলেন। কিন্তু শেখ হাসিনার এই ডিসিশন নেওয়া যে ডিসেম্বরে ফিরে আসবার এই আত্মসমর্পণ নয়, কিন্তু এটা যদি কেউ মনে করে যে এটা আত্মসমর্পণ তাহলে এখানে ভুল। এখানে হচ্ছে যে একটা রাজনৈতিক বার্তা এবং চ্যালেঞ্জ যে আমি আসছি, আমার রাজনৈতিক বার্তা দিচ্ছে যে উনি চ্যালেঞ্জে, এখানে আত্মসমর্পণ সেই অর্থে না। আপনি দেখতেছেন আক্ষরিক অর্থে এটা দেখতেছেন, কিন্তু রাজনৈতিক অর্থে এটা হচ্ছে এক ধরনের চ্যালেঞ্জ। এবং আপনি বলছেন চ্যালেঞ্জ, জনাব আনিস আলমগীর, নিশ্চয়ই আপনার মনে আছে এর আগেও তো আমরা শুনেছি যে হাসিনা বলছিল যে আমরা যে কোনো সময় আমি ঠুস করে দেশে ঢুকে পড়ব। না, এখনো তো তাই, যেটা আমি তো টাইম দিয়ে আসতেছি এখন। সো এই যে চ্যালেঞ্জটা, যে তিনি এই চ্যালেঞ্জের মধ্যে আরেকটা বড় যে জিনিসটা আমরা মানে সিগনিফিক্যান্ট যেটা দেখি, যেটা বলছিলাম যে তিনি পলাতক নন এবং নিজের ইচ্ছায় ফিরলে আবার প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন। তিনি তাকে বলা হয় পলাতক, কিন্তু যখন উনি ফেরত আসছেন তখন পলাতক না, তখন উনি প্রতিদ্বন্দ্বী। আমি আরও দু একটা পয়েন্ট বলি যে এই সিদ্ধান্তের মাধ্যমে যে রাজনৈতিক বয়ান যেটা এতদিন চলছিল সেটা কিন্তু উনি তার হাতে নিয়ে আসতে পারেন। রাজনৈতিক বয়ানটা এখন তিনি নিজে নিয়ন্ত্রণ করছেন, যে তাকে পলাতক বলা, অমুক বলা, তমুক বলা, যে আসলে দেখিয়ে দেবো, সে বয়ান কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন তো উনি চ্যালেঞ্জ দিচ্ছে যে আমি আসবো, এবং সরকারের উপর চাপ বাড়বে। দূর থেকে যে রাজনীতি নয়, উনি যে এতদিন ধরে রিমোট কন্ট্রোল রাজনীতি করছেন, অনলাইনে নেতাকর্মীদের সাথে কথা বলছেন, তখন সরাসরি একটা মোকাবেলার প্রশ্ন আসবে, যেটা আমি বলছিলাম যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা তখন সরাসরি সরকার এবং বিরোধী দল বা সরকার এবং আওয়ামী লীগের মধ্যে তখন সরাসরি দেখতে পারবেন আপনি। এবং মূল সংঘর্ষের মঞ্চ হবে কিন্তু তখন এই যে মাঠ না, মাঠের বাইরেও একটা বড় সংঘর্ষের জায়গা হচ্ছে, সেটা হচ্ছে আদালত। আইন এবং রাজনীতির সীমারেখা নির্ধারণ করবে এবং ঝাপসা হওয়ার ঝুঁকি এখানে কতটুকু আছে সেটাও নির্ধারণ করবে। প্রশ্ন হচ্ছে যে এটি কি সত্যিকারের বিচার হবে নাকি রাজনৈতিক প্রদর্শনী হবে। এখন এটা নির্ভর করছে যে আসলে আপনার ইচ্ছা কি, সরকারের ইচ্ছা কি, এবং আপনার নেগোসিয়েশনে কি হয়েছে। আপনার তারেক রহমান যে আসবেন বলছিলেন, তো তার মামলাগুলো কিভাবে হয়েছে, এখানে খালাস হয়েছে, সেটা কি এমনি হয়ে গেছে, সেটা তো একটা নেগোসিয়েশনের মধ্যে হয়েছে, তাই না। যে মামলাগুলো রায় কেন আমরা দেখি যে সরকার পরিবর্তন হলে চেঞ্জ হয়ে যায়, সেটা হচ্ছে যে পেছনে কি হয়েছিল
তার উপর নির্ভর করছে। এখন কঠোর শাস্তি দিলে, শেখ হাসিনাকে যদি কঠোর শাস্তি দেওয়া হয়, তাহলে উনাকে শহীদ বানানোর একটা ঝুঁকি থেকে যাবে। আর নরম আচরণ যদি তাকে করা হয়, তাহলে বলা হবে যে সরকার দুর্বল। অনেক সরকার কিন্তু যে কোনো সিদ্ধান্ত সরকারের বিশ্বাসযোগ্যতার একটা পরীক্ষার মুখে পড়তেছে এখন। তার প্রত্যাবর্তন শুধু ব্যক্তিগত নয়, বাংলাদেশের রাজনৈতিক চরিত্রের বিতর্ককে আবারও সামনে আনতে পারে। আওয়ামী লীগের চাপা রাজনৈতিক বয়ান নতুন করে জেগে উঠতে পারে, সবাই ধারণা করছে। কিন্তু জনাব আনিস আলমগীর, শেখ হাসিনা ফিরে এলে তো নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবেন। তার বাংলাদেশের রাজনীতিতে আর কোনোদিন রাজনীতি করার সুযোগ রয়েছে কিনা, আমি প্রশ্নটি রাখছি, বিরতির পর ফিরছি। দর্শক, গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন নিউজ 24 নিয়মিত আয়োজন গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব আনিস আলমগীর, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, শেখ হাসিনা এখন বাংলাদেশে ফিরলে আর রাজনীতি করার কোনো সুযোগ থাকছে কি? তার রাজনীতি করার সুযোগ থাকছে কিনা? জি, অবশ্যই থাকছে। কারণ সেটা কিভাবে? উনি তো দলের প্রধান আছেনই। এখন উনি মাঠে কিভাবে যাবেন, কিভাবে তার আইনগত, তিনি একজন সাজাপ্রাপ্ত আসামি কিভাবে সাজামুক্ত হবে, সেগুলোর উপর তো নির্ভর করছে। কিন্তু উনি রাজনীতি ছেড়ে দিচ্ছেন, বা রাজনীতি তো না, উনি সাজাপ্রাপ্ত আসামি কারাগারে থেকেও তো দলের পরিচয় বহন করতে পারেন। সেটা তো অতীতে রয়েছে বাংলাদেশের ইতিহাসে, তো নতুন কিছু না। সো আমি যেটা আপনাকে বলতে চাচ্ছিলাম যে তার প্রত্যাবর্তনটা শুধু ব্যক্তিগতভাবে আপনি দেখেন না, এটা বাংলাদেশের রাজনৈতিক চরিত্রের বিতর্ককে আবারও সামনে নিয়ে আসতে পারে। যেটা 24 না 71, যে রাজনীতি আমাদের শুরু হয়েছে 5 আগস্টের পর থেকে, সেই বিতর্ককে আবার সামনে নিয়ে আসতে পারে। 24 কেন জরুরি ছিল, আর 24 কিভাবে প্রতারণা ছিল, এই বিতর্কগুলো আবার সামনে চলে আসবে। এবং 71কে কিভাবে 24 মুছে দিতে চাচ্ছে, এবং কি কি প্রক্রিয়ায় আজকে পাকিস্তান এর সঙ্গে মিশে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, এমন সব কর্মকাণ্ড তৈরি হয়েছে। ভারত বিরোধিতা এমন মাত্রায় গিয়েছে যেটার ফলাফল 0, এবং এটার আবার কোনো কার্যকর কোনো নাই। কিন্তু রাজনৈতিক একটা হাইপ তোলা হচ্ছে যে বাংলাদেশ বোধহয় ভারতের বিরুদ্ধে। এই সবগুলো কিন্তু তখন সামনে চলে আসবে। ভূরাজনৈতিক অন্যান্য প্রেক্ষাপটও কিন্তু তখন আলোচনার একটা বিষয় হবে। আর আওয়ামী লীগের চাপা থাকা রাজনৈতিক বয়ান নতুন করে জেগে উঠতে পারে, যেটা আওয়ামী লীগ 71 প্রশ্নে যেভাবে যায়, সেটাকে আরও সামনে নিয়ে আসবে। তারা আরও শার্প পলিটিক্স করার চেষ্টা করবে যে আমরাই আওয়ামী লীগ হচ্ছি যে মুক্তিযুদ্ধের একমাত্র সোল এজেন্ট, এখানে অন্য কোনো এজেন্সি নাই। এবং এটা 5 আগস্টের পর তোমরা প্রমাণ পেয়েছ। কারণ মানে মুক্তিযুদ্ধকে আফোল্ড করেছে একটা রাজনৈতিক দল নাই। যখন বঙ্গবন্ধুকে অপমান করা হয়েছে, যখন মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হয়েছে, 32 নম্বর ভাঙা হয়েছে, মুক্তিযুদ্ধ সম্পর্কে যত নেগেটিভ জিনিসগুলো ছিল, তখন অন্য রাজনৈতিক দলগুলোর ভূমিকাকে তারা সামনে নিয়ে আসবে। তারা কিভাবে মুক্তিযুদ্ধকে ধূলিসাৎ করার চেষ্টা করেছিল। আর দেশের যে পুরনো রাজনৈতিক দ্বন্দ্ব এবং যে মেরুকরণ, যেটা রাজনৈতিক দ্বন্দ্ব এন্টি আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ, এই দ্বন্দ্বটা তখন আরও শার্প হবে। তখন এটাকে রাজনীতিতে দেখবেন যে তখন এই যে আমাদের এখন যে শার্পনেস আছে, আমরা যে এখনও তো যেটা আমরা পরস্পর যেভাবে প্রতিহিংসা রাজনীতিতে চলে গিয়েছি, সেই রাজনীতিটা আরও শার্প হবে, আরও প্রতিহিংসা পরায়ণ রাজনীতি হয়তো বাংলাদেশ দেখতে পাবে। সো এটি তাহলে ব্যক্তিগত, আমি যেটুকু সারমর্ম যেটা বলতে চাচ্ছি যে এটা তার ব্যক্তিগত ঝুঁকি নয়, মনে করতেছে তার ব্যক্তিগত ঝুঁকি। অবশ্যই ব্যক্তিগত ঝুঁকি, এক অর্থে উনি আসবেন, উনি জেলে যাবেন, কিন্তু রাজনৈতিক বৃহত্তর আঙ্গিকে যদি আপনি এটাকে বিশ্লেষণ করেন, তখন আপনি দেখবেন যে এটা একটা ব্যক্তিগত ঝুঁকি নয়, এটা রাষ্ট্রের জন্য একটা বড় পরীক্ষা এবং বৈধতা বনাম ক্ষমতা। কিন্তু জনাব আনিস আলমগীর, একটি প্রশ্ন রাখতেই চাই, শেখ হাসিনা যদি সত্যিকার অর্থে দেশে ফিরতে চান, তাহলে এখনই ফেরার সিদ্ধান্ত কেন নিচ্ছেন না? ডিসেম্বর পর্যন্ত কেন সময়সীমা দিচ্ছেন? এখানে কোনো স্ট্যান্ডবাজি দেখেন কিনা? এখানে কোনো স্ট্যান্ডবাজি নাই। যখন দেখা যায় যে মাসটাতে তারা পরাজিত হয়েছিল, সেটা আগস্ট এক ধরনের কুফা মান্থ হিসাবে পরিচিত আওয়ামী লীগের জন্য। বঙ্গবন্ধুকে নিহত করা হয়েছিল, শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, আগস্টে তারা ক্ষমতা হারালো। তাহলে সেপ্টেম্বর রয়েছে, অক্টোবর রয়েছে, নভেম্বর রয়েছে। হয়তো রাজনৈতিক অনুকূলে, আবহাওয়া অনুকূলে কখন যায় তারা সেটা দেখবে। ডিসেম্বর হচ্ছে তাদের জন্য পারফেক্ট মান্থ, কারণ তারা ওই সময়ে ওই মাসে বিজয় অর্জন করেছিল।
সো তারা তাদের বিজয়ের মাসে যেতে আগ্রহী, এবং আওয়ামী লীগ যত ইলেকশনগুলো করে সেগুলো আপনি দেখবেন যে ডিসেম্বরকে কেন্দ্র করে। সো ডিসেম্বর মানে বাংলাদেশের রাজনীতির আবহাওয়ায় অন্য একটা চরিত্র। এই যে রাজাকার, আলবদর, আলশামস চরিত্রগুলো তখন একটু ভীত থাকে। সেই ডিসেম্বর ওদের এক ধরনের কাঁপুনি ধরিয়ে দেয়। যেটা আপনি বলতে চাচ্ছেন যে আগস্টে কেন আসছে না, আগস্টে যেরকম আওয়ামী লীগের জন্য এখন তারা মনে করে যে এটা আমাদের জন্য রাইট টাইম না, এবং এই মাসে আমাদের পতন হলো, এই মাসে এতগুলো ছেলে মারা গিয়েছে, সেই ক্ষতগুলোও তো আবার সামনে আসবে, তাই না? এই আওয়ামী লীগ যখন এই অবদমনের রাজনীতি করেছিল, আওয়ামী লীগ যখন 24-এ অ্যাট্রোসিটিতে অংশ নিয়েছিল, সো এই তাদের বিরুদ্ধে এই জিনিসগুলো এখন তো দগদগে হয়ে আছে। এখন সোশ্যাল মিডিয়া আপনি দেখেন সবগুলো মানুষের হৃদয়ে 1 জুলাই হয়তো আপনি খুব পাবেন না, ব্যক্তিগতভাবে মানুষের সাথে কথা বলেন, কোনো ইয়ে নাই, কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিরাট মানে বিপ্লব চলতেছে। ওইখানে একজন অনেক 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 জুলাইয়ের পক্ষে কথা বলতেছে। সো জুলাইয়ের পক্ষ বিপক্ষ নিয়ে সোশ্যাল মিডিয়াতেই যুদ্ধটা আপনি দেখতে পাচ্ছেন, ব্যক্তিগত জীবনে হয়তো আপনি ওইভাবে দেখবেন না। তো আওয়ামী লীগ সেটাকে পুঁজি করছে, যেহেতু ডিসেম্বর তাদের জন্য অনুকূল সময়, তারা সেই সময়টাকে বলছে যে সে সময় আসবে। বাট আমরা এখনো কেউ নিশ্চিত না যে মানে আদৌ উনি আসবেন কি আসবেন না, সেটা নির্ভর করছে ব্যক্তিগতভাবে জিওপলিটিক্স, সেটা নির্ভর করছে ভারত, সেটা নির্ভর করছে শেখ হাসিনা নিজের উপরে, এবং এখানে পরিস্থিতি তখন কি বিরাজ করছে তার উপরে। ধন্যবাদ জানাচ্ছি জনাব এম এ আজিজ। হাসিনা দেশে ফিরলে জাতীয় রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি হতে পারে, এমন মন্তব্য করেছেন জনাব আনিস আলমগীর। একটু জানতে চাই যে বিগত সময় আমরা দেখেছি আওয়ামী লীগ প্রশ্নে এক ধরনের রাজনৈতিক দলগুলোর মাঝে জাতীয় ঐক্য বিদ্যমান রয়েছে, এই ঐক্যে কি ফাটল ধরবে? তিনি কিন্তু বলেছে এনটি আওয়ামী লীগ আর জোট হতে পারে। আমার বক্তব্য হচ্ছে একমাত্র নেগোসিয়েশন ছাড়া, ভারত এবং সরকারের নেগোসিয়েশন ছাড়া উনি আসতে পারবে না। আসতেই অভ্যুত্থানের শক্তি এক হয়ে যাবে, তখন দেশে যে অরাজকতা তৈরি হবে, এবং বিশেষ করে আমি বলবো সরকার যদি ওই অভ্যুত্থান ধরেন জামাত, এনসিপি বা সবার সাথে একমত গাঁট বাঁধে, তাহলে কিন্তু উনি ঢুকতেই পারবেন না দেশে। এবং উনি নাহিদ ইসলাম বলেছে তার তো আপিল করার সুযোগ আছে, সুপ্রিম কোর্টে আপিল করবে। এবং আমার বক্তব্য হচ্ছে যে তিনি এখন যেটা হয়েছে এও হতে পারে ডিসেম্বরে, যে হয়তো ডিসেম্বরে ভূ রাজনীতির একটা পরিবর্তন ভারত তলে তলে হয়তো অনুমান করছে, সেই কারণে তাকে দিয়ে এই কথা হয়তো বলানোর পরামর্শ দেওয়া হয়েছে, বলছে। হ্যাঁ, তো সুতরাং আমি বলবো যে নর্মালি তার আসার কোনো সুযোগ নাই, এবং তার পলিটিক্স করার সুযোগ নেই, কারণ অভ্যুত্থানের শক্তি সব এক হয়ে যাবে। কারণ আমাদের সরকারের সাহায্য লাগবে, তার অবশ্যই সরকারের নমনীয়তা লাগবে, এবং ভারতের অ্যাগ্রেসিভ ভূমিকা লাগবে, তাছাড়া তার আসার সম্ভাবনা নাই। কারণ সরকার সহ অর্থাৎ বিএনপি সহ যদি অভ্যুত্থানের শক্তি এক হয়, উনি দেশের ভিতরে ঢুকতে পারবে না, উনি ঢুকতে পারেন, ওনাকে জেলে যেতেই হবে। এবং আমি বলছি ট্রাইব্যুনালের বিচার, সুপ্রিম কোর্টে আপিল করার সুযোগ আছে, সেখানেও তিনি রিভিশন পাবেন না। হ্যাঁ, কারণ সুপ্রিম কোর্টে একই রায় হোক। কারণ আমি বলবো যে ট্রাইব্যুনাল কিন্তু অনেকটা আন্ধা। আপনি খেয়াল করে দেখেন 2013 সালে যখন কাদের মোল্লার ফাঁসি হলো, যাবজ্জীবন হলো, তখন গণজাগরণ মঞ্চ বসাইছে না, তখন এটা আইন বদলাইছে, আইন বদলায় সরকার আপিল করতে পারবে এই কথা বলছে, করে আপিল করে তাকে ফাঁসি দিয়ে তাকে ফাঁসি কার্যকর করা হয়েছে। সুতরাং ট্রাইব্যুনালে এমন এমন সূত্র তৈরি করে রাখা হয়েছে, এখান থেকে বেরোনোর কোনো স্কোপ নাই, যদি ট্রাইব্যুনালকে যদি ইন্টারফেয়ার না করেন, যদি বিচার সঠিকভাবে হতে দেন। আমার বক্তব্য একটাই যে উনি আসতে নিলেই অভ্যুত্থানের শক্তি এক হবে। অভ্যুত্থানের শক্তির ভিতরে তো এখন তো ওপেন সরকারের পক্ষ থেকে অভ্যুত্থানের পক্ষে অবস্থান নিছে, এবং ট্রাইব্যুনাল তো বিচার করছে, চিফ প্রসিকিউটর তো বলেই ফেলছে আওয়ামী লীগের বিষয়ে তদন্ত হচ্ছে, আওয়ামী লীগ যদি সন্ত্রাসী দল হয় আওয়ামী লীগও নিষিদ্ধ হবে। সুতরাং এখানে সরকারের সাথে নেগোসিয়েশন লাগবে, ভারতের সরকারের সাথে তো আর শেখ হাসিনা সরাসরি কোনো নেগোসিয়েশন করবে না, ভারতের মাধ্যমে করবে। উনি তারেক রহমানও তো দেশে আসছে, জুলফিকার ভুট্টোও আসছিল, এরকম আসছে না? হয়তো এক্সাইলে অনেক নেতা থাকে, তো এক্সাইল থেকে হয়, কিন্তু ওরা একটা ব্যতিক্রম যে আমাদের এখানে ট্রাইব্যুনাল আছে। তাহলে শেখ হাসিনা ইস্যুতে বর্তমান সময়ে ভারতে কি মূল খেলোয়াড়? অবশ্যই মনে হচ্ছে তাই, মনে হচ্ছে তাই। কারণ তিনি ভারতের তো অতিথি, তিনি আশ্রয়দাতা না, বন্ধু বিনিময় চুক্তি আছে, এই চুক্তি তো কার্যকর হয়েছে, বললাম তো উভয় পক্ষ বন্ধু বিনিময় করছে, তো
এখন শেখ হাসিনার বেলায় এটা কার্যকরী হচ্ছে না, তার মানে ভারত দিচ্ছে না। তো ভারত তো এখানে খেলোয়াড়, অবশ্যই ভারত তাকে নিরাপদে বাংলাদেশে পাঠাতে চায়। হ্যাঁ, এটাই নিরাপদে যদি পাঠাতে চায় তাহলে অভ্যুত্থানের শক্তি তো সরকার সহ, অর্থাৎ সরকার মানে কি বিএনপি সহ যদি এক হয় তাহলে ওনার পক্ষে ঢোকা সম্ভব না। তাহলে দেশ যদি ভারত এই ঝুঁকি নেয় নিবে। বিশ্বায়নের যুগে কোনো দেশ ছোট না, মালদ্বীপ থেকেও হাত গুটাইছে। দক্ষিণ এশিয়ার একটি দেশের সাথে ভারতের সম্পর্ক নাই। যদি জোর করে এটা করতে চায় তা মালদ্বীপের মতো বাংলাদেশ থেকেও ভারতকে সরে যেতে হবে, উঠে যেতে হবে। তো এই জন্য আমি বলছি যে খুব কঠিন গেম, এটা কঠিন গেম সত্যি। আমি জানি না এটা কি জাস্ট আওয়াজ কর্মীদেরকে চাঙ্গা করা, নাকি সত্যিই তিনি আসবেন। যদি আসতে চায় তাহলে আমি এইটা বললাম, নেগোসিয়েশন ছাড়া আসলে এ দেশে প্রলয় কাণ্ড ঘটে যাবে, আবার আগের মতো ঘটে যাবে। এবং আনিস আলমগীর যে বিষয়টিতে ইঙ্গিত করেছে যে শেখ হাসিনা ফিরলে রাজনৈতিক বয়ান পরিবর্তিত হবে, 24-এর গণঅভ্যুত্থানের বিষয়ে বলেছে এটি কি ষড়যন্ত্র ছিল না অভ্যুত্থান ছিল, যদি সেই অপচেষ্টা আমরা দেখি সেটি কি আসলে জনগণ গ্রহণ করবে? জনাব এম এ আজিজ, যে বিষয়ে আমি বিস্তারিত মন্তব্য নিতে চাই। আবারও বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে আমি আপনার কাছে ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে আড়াইসিএল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব এম এ আজিজ, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, যেমনটি আনিস আলমগীর বলছিল, শেখ হাসিনা ফিরলে রাজনৈতিক বয়ান পরিবর্তিত হবে, কিন্তু 24-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের যে রাজনৈতিক বয়ান, তারা গণঅভ্যুত্থানকে ষড়যন্ত্র হিসেবে প্রদর্শন করার চেষ্টা বা অপচেষ্টা যাই বলি না কেন সেটি করছে, সেটি কি জনগণ গ্রহণ করবে? শেখ হাসিনা যদি বাংলাদেশের পলিটিক্স করতে চায়, সেটা তো এটা সে প্রতিষ্ঠিত করতে চাইবেই, তো বলবে তো যে আমি বলবে যে আমি আমার বিরুদ্ধে অভিযোগ অনেক উন্নয়ন করছি, তারপরে মুক্তিযুদ্ধের প্রশ্নবোধক 24 মুক্তিযুদ্ধের সে বড়, হ্যাঁ এসব তো বলবে, প্রতিষ্ঠিত করবে। যে তারপরে এই যে এগুলো ভাঙছো, বব সন্ত্রাস করছো, এগুলো খুব বলবে তো এটা তো যদি রাজনীতি করতে পারে, যদি পার্টি সংগঠিত হয়। কারণ পার্টি তো আওয়ামী লীগের প্রত্যেকটা পরিবারের সমর্থক আছে। এটা ডক্টর মোহাম্মদ ইউনূস এটাকে আউলায় দিছে। যদি সঠিক সময়ে নির্বাচন দিত তাহলে নেপালের মতো রেজাল্ট হতো, রাজনৈতিকভাবে আওয়ামী লীগ মোকাবেলা হইতো। এখন তো ঠেক দিয়ে, এখন তো বাংলা যত বেশি রিপ্রেশন হবে যে দলের উপরে, তার পপুলারিটি তত বাড়বে। আর কর্মীরা চুপ আছে, মেনি মাসের মতো চুপ আছে। হ্যাঁ, ধরেন শেখ হাসিনা যদি সত্যিকার আসতে পারে এবং অভ্যুত্থানের শক্তিরা ধরেন সরকারের সাথে নেগোসিয়েশন করে আসলো, সে তো নিরাপদে পলিটিক্স করতে পারবে। পলিটিক্স করলে তো তার বয়ান তো তৈরি করবেই, সে চেষ্টা করবেই তো। হ্যাঁ, সে বলবে স্বাধীনতার একমাত্র আমরাই স্বাধীনতার পক্ষের শক্তি, বলবে তো। এটা প্রতিষ্ঠিত বা আগেও বলছে, এখনো বলবে। 71-এর চেতনাকে নিয়ে আমরা রাজনীতি বিগত সময়েও দেখেছি, কিন্তু আজ জাতীয় সংসদের স্পিকার যেমনটি বলেছে, পাকিস্তান ভাঙার ইচ্ছা শেখ মুজিবুরের ছিল না, তাই স্বাধীনতার ঘোষণা তিনি দেননি। তিনি আরও বলেছেন যে তাজউদ্দিন সাহেব শেখ মুজিবুর রহমানের কাছে গিয়ে বলেছিলেন পাকিস্তানিরা আক্রমণ করতে চাচ্ছে, মানুষ স্বাধীনতা চায়, কিন্তু শেখ সাহেব তখন বলেছিলেন আমি বিচ্ছিন্নতাবাদী হতে পারি না, পাকিস্তান ভাঙতে আমার কোনো অবদান থাকুক এটা আমি চাই না, সুতরাং তিনি স্বাধীনতার ঘোষণা দেননি। কিন্তু আমরা তো সারা জীবন দেখেছি আওয়ামী লীগকে 71-এর চেতনার রাজনীতি করতে। তাজউদ্দিন আমাদের মেয়ের বইতে এটা লেখা আছে, এইটাই লেখা আছে। তো এই বিতর্কে আমরা যেতে চাই না। কারণ হচ্ছে যে আমার বক্তব্য হচ্ছে যে স্বাধীনতার ইতিহাস, প্রকৃত ইতিহাসটা লেখা হয় না কেন? শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় হাসান মুজিবুর রহমান প্রায় 9-10 খণ্ডের একটা বই লিখেছিল। সেই বইটা সবচাইতে বেশি গ্রহণযোগ্য। সেই বইটা সবাই গ্রহণ করে না। আর পার্লামেন্ট আছে, স্বাধীনতার ব্যাপারে কজন মুক্তিযোদ্ধা, কজন বীরাঙ্গনা, কজন রাজাকার, এখনো তো করা যায়। রাজনৈতিক দল দিয়ে হবে না তো। আপনি ডিজিটিএফ লাগান, এসবি লাগান, তারপরে এইসব গোয়েন্দা সংস্থা এখনো জিজ্ঞেস করেন কজন মুক্তিযোদ্ধা দেশে ছিল। এখন তো গরিবের পয়সা, ট্যাক্সের পয়সা দিতেছে। হ্যাঁ, এখন আবার অনেকেই কয় আমি বঞ্চিত, আমি নিবন্ধন পাই না। কেন? মুক্তিযুদ্ধ দেশের জন্য করছে, এত ফকির নিভিক্ষের দরকার কি? এই টাকা পাবলিকের টাকা, গরিব মানুষের টাকা দেওয়ার দরকার কি? এত ভুয়াদেরকে। এরশাদের সময় একটা জরিপ হয়েছিল, 85,000 মুক্তিযুদ্ধ আছে, সেটা এখন 2.25 লাখ। হ্যাঁ, কেন গরিবের টাকা কেন দেবে? জরিপ করে না কেন সরকার? স্বাধীনতার, আমার বক্তব্য হলো স্বাধীনতার ইতিহাসটা, প্রকৃত ইতিহাসটা কেন লেখে না? এবং স্বাধীনতার যত ইস্যুগুলো আছে, এখন অভ্যুত্থানের অনেকে বলতেছে না, এই সরকারও বলতেছে তো,
যে অভ্যুত্থানের কোনো গণ সবাইকে আন্দোলনের আমরা কেন কৃতিত্বের লড়াই দেখি, আসলে আন্দোলনের সুবিধাভোগী মূলত কারা? জনগণ তো কোনোভাবে সুবিধা ভোগ করতে পারছে না, তাহলে কি রাজনৈতিক অঙ্গনই সুবিধাভোগী? দেখেন, প্রত্যেক আন্দোলনে সাধারণ লোকের ইনভলভমেন্ট না আসলে, অর্থাৎ এটা জনযুদ্ধের আকার না হলে সেটা সাকসেসফুল হয় না। অভ্যুত্থানে হয়েছে, আর মুক্তিযুদ্ধ তো প্রশ্নই আসে না। আমি বরাবরই বলি, যে মুক্তিযুদ্ধ দেখে নাই, যার বাবা দেখে নাই, যার দাদা দেখে নাই, সে মুক্তিযুদ্ধ প্রলয়নকারী ঘটনা বুঝতে পারবে না, সে দুঃখ। কিন্তু আমি এই মুক্তিযুদ্ধের ইতিহাসটা আজকে 54 বছরে ইতিহাসটা লিখতে পারি না। রাজনৈতিক দলরা যার যার মতো করে বয়ান তৈরি করার চেষ্টা করে। আমি কথা, এই যে হাসান হাবিজুর রহমান যে বই কয়েক খণ্ডের, এটা তো অনেকটা গ্রহণযোগ্য, এই বইটি অ্যাকসেপ্ট করে না কেন? হ্যাঁ, তার সাথে যুক্ত করা হোক যে কতজন শহীদ হয়েছে, কতজন বীরাঙ্গনা হয়েছে, কতজন মুক্তিযোদ্ধা ছিল, এগুলো এখনো তো বের করা যায়, এগুলো করে না কেন? ইতিহাসের প্রতি রাজনৈতিক দলগুলো কতটা দায়বদ্ধ? পুরোটাই দায়বদ্ধ। রাজনৈতিক দলই তো এই অবস্থা তৈরি করছে। দেশ স্বাধীন হওয়ার পর থেকে, দেশ যখন স্বাধীন হয়, আমরা বলছি 22 পরিবার সব লুটে দিল, বৈষম্য, গণতন্ত্র, মৌলিক গণতন্ত্রের বিরুদ্ধে আমরা গণতন্ত্র চাইছি, যায়নি তো। অনেক সূচকে দেশ আগাইছে, রাজনৈতিক সূচকে পিছাচ্ছি। গণতন্ত্র কোথায়? কোন দলের ভিতরে গণতন্ত্র আছে বলেন? কোন দলের ভিতরে গণতন্ত্র আছে? তো গণতন্ত্র আসবে কোত্থেকে? আম গাছে তো কাঁঠাল ধরবে না। ব্যক্তি এক মেসি খেললে তো গোল হবে না, মেসির টিম খেলতে হবে, তো মেসির টিম খেলতে হবে, এক মেসি দেখায় তো কাজ হবে না। এই যে ধরেন শেখ হাসিনা, তার যে 14 দল আছে না, এক এক পার্টির 4 জন 5 জন একজন, তাদের তো নিশ্চয়ই ফসলাইছে। আমাদের ভিতরে সাংবাদিকও 2-4 জন ছিল, ফসলাইছে। হ্যাঁ, প্রশংসা করে করে তাকে বল প্রয়োগ করা। আমি লিখেছি, কয়েকটা স্টেজ ছিল যখন কোটা বিরুদ্ধে আন্দোলন হয়, কয়েক স্টেজে উনি ডেকে বসলেই সমাধান হইতো, কিন্তু ওনাকে সমাধান করে আর বসতেই দেয় নাই, আলোচনাই করে নাই। উনি তখন বল প্রয়োগ করার। অসংখ্য ধন্যবাদ জনাব আনিস আলমগীর। মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেছেন 71-এ যাদের বিতর্কিত ভূমিকা ছিল তাদের ক্ষমা চাইতে হবে, কিন্তু কদিন আগেই তো আমরা জামায়াতের সেক্রেটারি আমরা যেমনটি মিয়া গোলাম পরোয়ারকে বলতে শুনেছি যে আমরা তো কোনো অপরাধ করিনি, আমরা কেন ক্ষমা চাইব? এটা তো অপরাধ না করলে তাদের অনেককে কেন যুদ্ধ অপরাধী হিসেবে সাব্যস্ত হলো? অপরাধ তো করেছে, অপরাধ করেছে, সেটা তো দলিলে আছে। মুক্তিযুদ্ধ আমাদের অন্য কোথাও তো যেতে হয় না, আমাদের মুক্তিযুদ্ধের দলিলগুলো দেখলে তো হয়। এবং এখনও তো অনেক লোক বেঁচে আছে, তাদের অপরাধ, তাদের অপকর্ম চোখে দেখেছে। সো এটা একটা মীমাংসিত বিষয় যে তারা অপরাধী, তারা অপকর্ম করেছে, এবং তারা তাদের কারণেই আমাদের মুক্তিযুদ্ধ এত এত লক্ষ মানুষ মারা গিয়েছে, এত 30 লক্ষ মানুষ যার কথা আমরা বলি, এত মানে আর কয়েক লক্ষ নারীর যে সম্ভ্রম হারিয়েছে, সব কিছু ওদেরকে নিয়েই। ওদের মতো ফেরোসাস্ত আর কোনো রাজনৈতিক দল ছিল না। রাজনৈতিক সমর্থন তো আপনি পাকিস্তান আমি ভাঙবো না, এই সমর্থন আপনি করতেই পারেন, আমরা পাকিস্তানের পক্ষে। কিন্তু পক্ষ নিয়ে আপনি যে মিলিটারির সাথে হাত মিলিয়ে আপনি যে মারলেন, সাধারণ মানুষকে মারলেন, সেটাই তো অপরাধ। সাধারণ মানুষকে হত্যা, ধর্ষণ, বাড়িঘর লুটপাট, আগুন জ্বালিয়ে দিলেন। এখন সেখানের জন্য তো মাপ চাইতে যদি বলে মুক্তিযুদ্ধ মন্ত্রী, রাইটলি বলেছেন। এবং আমি এটা বুঝি না জামাতে ইসলাম এটা নিয়ে এত নাটক কেন করে। জামাতে ইসলাম এই ক্ষমা চাওয়ার বিষয়টা নিয়ে দীর্ঘদিন থেকে নাটক করছে, এবং তারা বলে যে আমরা তো ক্ষমা চেয়েছি, আমরা বলেছি। আমরা তো, আপনারা বলবেন কেন? আপনারা আপনাদের দলীয় ফ্যাড আছে, আপনাদের দল একটা সুসংগঠিত রাজনৈতিক দল, সেই দলের সিদ্ধান্ত নিয়ে সেই কি সিদ্ধান্তটা নিয়েছেন যে আমরা ক্ষমা চাই, সেটা এক লাইনে লিখে একটা রাজনৈতিক ফ্যাডে পাঠিয়ে দিলে তো সমস্ত মিডিয়াগুলো জেনে যায়। কিন্তু আপনারা তো সেই দলিল রাখেন না। আপনাদের নেতা কোন দিন কোথায় কোন বাড়িতে কে জিজ্ঞেস করেছে তার প্রসঙ্গে বলছে আমরা ক্ষমা প্রার্থী, তাতে ক্ষমা হয়ে গেল? আপনারা দল হিসাবে যখন রেজুলেশন নিতে পারেন, এটার ব্যাপারে রেজুলেশন নিতে পারেন না কেন? এটা তো ছোট বিষয় না। সো আমি মনে করি যে জামাত যতদিন পর্যন্ত এই ক্ষমা চাইবে না, সেটা কিন্তু সাধারণ মানুষের যে কিছু আসে যায় তা না। তাদের রাজনৈতিক ব্যর্থতা তাদের দিনে দিনে প্রকট হবে, এবং 71-এর যে ভয়াবহ যে কর্মকাণ্ডের যে দায়িত্ব, সেটা তারা সারা জীবন বহন করতে হবে। এবং আমার দুঃখ লাগে যে আজকাল ইয়াং জেনারেশন যারা আছে, তারা জামাত করে, শিবির করে, এরা কেন ওদের অপকর্মের দায় নিচ্ছে? এই দায়টা তারা নিয়ে এবং সোশ্যাল মিডিয়ায়
এবং এদের বাবাদের দাদাদেরকে তারা সাপোর্ট করতে হচ্ছে, বট বাহিনী হয়ে মুক্তিযুদ্ধের পক্ষের লোকদেরকে গালাগালি করছে। এই দায়িত্ব তো তাদের নেওয়ার কথা ছিল না। তারা একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, গণতান্ত্রিকভাবে রাজনীতি করবে এবং সুযোগ পেয়েছে। আগে সুযোগ ছিল না, এখন সুযোগ পেয়েছে এবং সংসদেও বিরোধী দল হিসেবে আবির্ভূত হয়েছে। এর থেকে বড় আর কি হবে আমি জানি না। তবে রাজনীতিক এর থেকে বড় খায়েশ যদি তাদের থাকে ইয়েতে যাওয়া, সংসদে সরকার গঠন করা, তো সেই খায়েশ যদি থাকতে হয়, সেই খায়েশ যদি কার্যকর করতে হয়, তাহলে তাদের স্বাধীনতার প্রশ্নে ক্ষমা চাইতেই হবে, এটাতে কোনো বিকল্প নাই। কিন্তু বর্তমান বাস্তবতায় যেমনটি চিফ প্রসিকিউটর বললেন যে আওয়ামী লীগের সংগঠন হিসেবে এক ধরনের তদন্ত হচ্ছে এবং যদি আসলে অপরাধ প্রমাণিত হয়, সামনের দিনে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় কোন রাজনৈতিক দল সবচেয়ে বেশি লাভবান হবে, এনসিপি, বিএনপি না জামায়াত? বিএনপি। কিভাবে? কারণ মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি তো তখন আর কেউ নেই। কিন্তু এখানেও একটা কথা আছে যে বিএনপিকে ভোট দিয়েছে গত ইলেকশনে, যেটা ফেব্রুয়ারি যে ইলেকশন হলো, আওয়ামী লীগ নিঃসন্দেহে তাদেরকে ভোট দিয়েছে। কেন? তারা চায় নাই যে মানে জামাতের মতো একটা অপশক্তি ক্ষমতায় আসুক। কিন্তু তারা যখন দেখছে যে সেটার রেজাল্ট নাই, তারা বরং বিএনপি, জামাত, ইউনূস যেভাবে নির্যাতন করেছিল তাদের উপরে, সেই ধারাবাহিকতা রয়ে গেছে, তাহলে তারা ক্ষিপ্ত। এখন যদি আপনি যেটা বলছেন যে তারা যদি ইয়েও বন্ধ করে দেয়, আপনার তাদের রাজনীতিও বন্ধ করে দেয়, তাহলে অবশ্যই বিএনপি উপরে তারা আরও বেশি ক্ষিপ্ত হবে। কিন্তু ঘটনা হচ্ছে যে এই ক্ষিপ্ততা যা কিছু ঘটুক, স্বাধীনতার পক্ষ বিপক্ষ যখন আসে তখন আওয়ামী লীগই থাকবে একদিকে, বিএনপি সহ জামাত সহ অন্যদিকে থাকবে। এখন রাজনৈতিক দলই যদি না থাকে তাহলে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি কি করবে? এখানে তো আর তৃতীয় কোনো রাজনৈতিক দল নাই, গজিয়ে ওঠে নাই। স্বাধীনতার সপক্ষ শক্তি কোনো দিনই জামাতকে সমর্থন করতে পারবে না, এনসিপি কি করবে না, কারণ এনসিপি ওদেরই সহযোগী। এনসিপি বা আদার্স ছোটোখাটো আরও যে দলগুলো, এবি পার্টি যতগুলো থাকে, এগুলো সব জামাতের এবিসিডি পার্টিগুলা। সো এদেরকে কেউ সমর্থন করবে না, সমর্থন বিএনপির প্রতিও যাবে। কিংবা নতুন কোনো একটা শক্তির আবির্ভাব হবে, যে নতুন একটা স্বাধীনতা সপক্ষ শক্তির আরেকটা রাজনৈতিক দল আবির্ভূত হতে পারে, যারা এই সবগুলোর বিরুদ্ধে গিয়ে আরেক জায়গায় দাঁড়াবে, সেটাও হতে পারে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জনাব এম বি আজিজ, স্বাধীনতার সপক্ষে শক্তির প্রতি যদি জনগণের একচ্ছত্র যদি আমরা বলি যে এক ধরনের প্রচ্ছন্ন থাকে, তাহলে আসলে জামায়াতের ভোট বাড়ার পিছনে কি কারণ? না, জামাতের অন্য ব্যাপার। এটা আমাদের সোসাইটি যতই গর্ব করি না কেন, পশ্চাৎপদতা আছে। গ্রামে 80% লোক গ্রামে বাস করে। আপনি যখন আল্লাহ খোদার ভয় দেখান যে ভোট দিলে, দাড়িপাল্লা ভোট দিলে ভেস্ত পাবেন, মানুষের মনে, সাধারণ মহিলা যারা আছে গ্রামে বাস করে, তারা যে আচ্ছা আমি তো আওয়ামী লীগও দেখছি, বিএনপিও দেখছি, আছে জান্নাতের একটা সম্ভাবনা, দেই না একটা ভোট, এই করেছে। শেষের দিকে যখন রাস্তাঘাটের টাকা বিতরণ শুরু হয়ে গেছে এবং একটা আবহাওয়া তৈরি হয়েছে, জামাত হঠাৎ ক্ষমতায় চলেও যেতে পারে, তখন কিন্তু তার নিউ পোলারাইজেশন ভোটার হয়েছে। ধরেন একটা মাইনরিটি ভোট দেয় নাই, আওয়ামী লীগের কিছু ভোট এদিক সেদিক হয়েছে এলাকার প্রার্থী হিসেবে, তবে অধিকাংশ আওয়ামী লীগের লোক ভোট দিচ্ছে বিএনপিকে। আওয়ামী লীগ যে 2/3 মেজরিটি পাইছে, এটা সব পজিটিভ ভোট না, এটা মানতে হবে। জামাতের এগেনস্টে ভোট হয়েছে, জামাতের এগেনস্টে ভোট দিয়ে বিএনপিকে জেতাইছে, ব্যাপারটা এরকম। এখন যদি দল আবার আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, সামনে স্থানীয় সরকার নির্বাচন, তখন কিন্তু নতুন ভোটের পোলারাইজেশন নতুন হবে। কারণ এই ভোটগুলো তো পজিটিভ ভোট না, সেই ভোটগুলো তো দিক বিদিক। এখন এই অপশক্তিকে আওয়ামী লীগের লোকরা পলিটিক্যালি, আপনি দেখেন না যে একটা জানাজা হলেও কয় জয় বাংলা, পলিটিক্যালি তো মোটিভেটেড। আমি তারা জামাতকে ভোট দিবে কিনা জানি না, তবে নতুন ভোটের মেনুকরণ হতে পারে। স্থানীয় সরকার নির্বাচনে সেই প্রভাব পড়বে কি? হ্যাঁ, পড়তে পারে। ওই যে বললাম তো, এখন ধরেন আওয়ামী লীগ ধরেন নিষিদ্ধ হলো, ট্রাইব্যুনালে যেভাবে তদন্ত করতেছে, আগাচ্ছে, তাতে তো যদি কোনো ওই শেখ হাসিনা আসার ব্যাপারে যদি নেগোসিয়েশন না হয়, তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। নিষিদ্ধ হলে আওয়ামী লীগের সমর্থকের কি টাকা পড়ছে ভোট দেওয়ার? তারা হয় বাড়িতে বসে থাকবে, আর না হলে ভোট আওয়ামী লীগকে দিবে না, এরকমও তো হইতে পারে। আবার যেহেতু জামাত অন্ধকারের শক্তি মনে করে, ভোট দিতেও পারে, বলা যায় না, তারা নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। অর্থাৎ নূতন ভোটের
সমীকরণ নূতন তৈরি হবে তখন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব এ বি আজিজ, ধন্যবাদ জানাচ্ছি জনাব আনিস আলমকে। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে, দর্শক এখানেই শেষ করছি জনতন্ত্র গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।